যে আমরা যারা এসেছি আমাদের যে সংস্কৃতি সঙ্গে করে নিয়ে আসছি, আমরা মনে করি আমাদের বাচ্চাদের সে আমাদের রুটটা জানা খুব জরুরি, এবং তারা যাতে জানে যে হু এম আই, আমি কে অ্যাকচুয়ালি, যে বাবা মা ওদেরকে লালন পালন করে বড় করছি, বা যে ফ্যামিলি ও বিলংস করে। যে তো আপনারা কি কয়টি বিষয়ে ক্লাস নেন, মানে নাচ, গিটার আর কি কি আছে? এই মুহূর্তে আমরা নাচ, গান, গিটার, বাংলা শেখানো, তবলা। আবৃত্তি ক্লাসটা নিয়মিত না, এটা আসলে আমরা বাংলা বিভাগে যারা ভালো করছে তাদেরকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানকে সামনে রেখে তাদেরকে শেখানো হয়। পাশাপাশি যখন কমিউনিটির সাথে যেহেতু কাজ করি, কমিউনিটির যে কোনো প্রোগ্রামে যখন যারা ডাকে সেখানে কাজ করি। আমাদের সঙ্গে যিনি আছেন তিনি হচ্ছেন এই নিউ ইয়র্কের সাংস্কৃতিক অঙ্গনে একজন অত্যন্ত পরিচিত, স্বনামধন্য এবং একজন শুধু মানে তিনি সাংস্কৃতিক ব্যক্তিত্বই নয়, তিনি একজন গুণী সংগঠক। এবং বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস বাফা যে প্রতিষ্ঠানটি তিনি ব্রঙ্কসে গড়ে তুলেছেন, এটি গোটা নিউ ইয়র্কে আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে এবং তাদের কাজ বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্ব অঙ্গনে এখন তুলে ধরছে। তো এই প্রতিষ্ঠানটির যিনি প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক তিনি হচ্ছেন ফরিদা ইয়াসমিন, তিনি আমাদের সঙ্গে আছেন। স্বাগত জানাচ্ছি ফরিদা ইয়াসমিন আপনাকে আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ শামীম আলামিন, আসতে পেরে খুব ভালো লাগছে। তো আমরা আপনার কাছ থেকে শুনবো, কারণ এই দূর প্রবাসে মানে আমরা অনেক স্ট্রাগলের মধ্য দিয়ে আমাদের জীবন পার করতে হয়, কারণ যাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা আছে তাদেরও এক ধরনের স্ট্রাগল থাকে, যেহেতু টাইম ম্যানেজমেন্ট খুব কঠিন, এখানে অনেক কাজ করতে হয়, নিজেদের কাজ নিজেদের করতে হয়। আবার অনেকে আসেন নতুন প্রবাসী হয়ে, তাদের আরেক ধরনের স্ট্রাগল। এর মধ্যেও কিন্তু আমরা আমাদের দেশ, মাতৃভূমি, আমাদের সংস্কৃতি এগুলোকে ভুলি না, আমরা লালন করি। তো প্রবাসে এই কাজটি করা সহজ না। তো আজ থেকে 11 বছর আগে আপনারা যখন বাফা প্রতিষ্ঠা করলেন, কি মনে করে এটি করেছিলেন এবং সেই প্রেক্ষাপটটা একটু জেনে আলোচনায় আমরা ঢুকতে চাই। ওই যে বললেন যে আমরা দেশ থেকে যখন আসি আমরা কিন্তু আমাদের মাটি, আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা সাথে করে নিয়ে আসি, সেটা তো বলবার নয়। তো সেই জায়গাটা মাথায় রেখেই যে আমরা যারা এসছি আমাদের যে সংস্কৃতি সঙ্গে করে নিয়ে আসছি, আমরা মনে করি আমাদের বাচ্চাদের সে আমাদের রুটটা জানা খুব জরুরি, এবং তারা যাতে জানে যে হু এম আই, আমি কে অ্যাকচুয়ালি, যে বাবা মা ওদেরকে লালন পালন করে বড় করছি, বা যে ফ্যামিলি ও বিলংস করে, যেখানে ওর রুটটা, সেই রুটটা কি সেটা যদি জানে প্রত্যেকটা বাচ্চার জন্য আমার মনে হয় জানা খুব জরুরি। আর সেই কারণেই এই বাফার শুরু। আচ্ছা, বাফাটা কখন, কোথায়, কিভাবে শুরু করেছিলেন? আপনার সাথে কারা এই উদ্যোক্তা হিসেবে ছিল? এবং আমরা তারপরে এর এগিয়ে চলার পথ আমরা শুনবো, ভবিষ্যৎ পরিকল্পনাও শুনবো। আরেকটু যদি আমরা শুনি যে কিভাবে শুরু করেছিলেন কাজটা তখন। সে প্রায় 2006 সালের কথা। জি, আমি যখন নিউ ইয়র্কে আসি, খুব বেশি বড় ছিলাম না, আমি অল্প বয়সে এসেছি। আমার ছোট্ট একটি মেয়ে, তাকে হাতে করে নিয়ে এসেছি। তখন আমার বয়স কত হবে, 21 কিংবা 22 এরকম। তো সেই সময় তো আমি মহিলাদের নিয়ে কাজ করতাম, একটা সংগঠন ছিল না, এখনো আছে, যার নাম হচ্ছে ব্রন্স বাংলাদেশ উইমেন্স অ্যাসোসিয়েশন। তো সেই সময়টা তো এখন যত আপনি অ্যাভেলেবল বাংলাদেশি দেখছেন বা আমরা পাচ্ছি, এতটা তো ছিল না। আর আমার ফ্যামিলি বলতে আসলে তেমন কেউ ছিল না। আমি বোধহয় ফার্স্ট আমার ফ্যামিলি বলতে যা বুঝে আমার হাজব্যান্ড, আমার সন্তান, এই 3 জন মিলেই ছিলাম আমরা ফ্যামিলি। তো আমারও যেমন মানুষের সঙ্গটা ভালো লাগতো, আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, তেমনি আমি অনেক ফ্যামিলি দেখতাম, দে ওয়ান্টস টু ডু সামথিং, বাট যেটা হয় না, যে কাজ করছি, ঘরে ঘুমোচ্ছে, খাচ্ছে, দিন শেষে মনে হয় যে শুধু কাজের জন্যই এই দেশে পড়ে আছে। তো তাদেরকে নিয়েই আমার সংগঠন তৈরি হয়েছিল, ব্রন্স বাংলাদেশ উইমেন্স অ্যাসোসিয়েশন। তাদেরকে নিয়েই আপনি বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস শুরু করেছিলেন? না, সেই জায়গা থেকে যখন আমরা অনেকদিন মহিলাদের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেছি, সেই ডিটেলস আর আজকে যাব না, যেহেতু বাফা নিয়ে কাজ করছি। তো একটা সময় 2006 থেকে 2010 পর্যন্ত আমরা শুধু উইমেন্স অ্যাসোসিয়েশনকে নিয়ে কাজ করছি, ওটা রিলেটেড। 2010 সালে আমাদের মনে হলো যে আমরা তো ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম করি, হোয়াই নট আমরা স্টিক টুগেদার করে, যে আমাদের বাচ্চারা শিখছে, প্লাস আমরা অন্য বাচ্চারাও যাতে আমাদের এই সার্ভিসটা পায়, যে কাজগুলো আমরা করতে চাচ্ছি, সেভাবে একটা স্কুল আকারে কিছু তৈরি করা যায় কিনা। তখন আমি খুঁজছিলাম আসলে কিভাবে শুরু করা যায়, নামটা কি হতে পারে, কাকে নিয়ে শুরু করা যায়। কারণ আপনি জানেন আমি আর্টিস্ট না, আমি শুধু একজন সংগঠক মাত্র। তো সে কাজটা করতে গেলে আমার ডান্স টিচার দরকার, সঙ্গীত শিক্ষক দরকার, হ্যাঁ, বাংলাটা হয়তো আমরা পড়াতে পারতাম।
তো তখন আমি খুঁজতে থাকি, সেই সময়তে আমার পরিচয় হয় উদীচী যুক্তরাষ্ট্রের মাধ্যমে অনুপ কুমার দাসের সাথে। উনি প্রয়াত হয়েছেন, ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তার প্রতি। তো তাকে নিয়েই শুরু করি, এবং সেই সাথে আমার উইমেন্স অ্যাসোসিয়েশনের কিছু মেম্বার, শামিমারা বেগম, ফারজানা ইয়াসমিন, আরও যারা ছিল কয়েকজন যারা একটু উদ্যমী ছিল কাজের ব্যাপারে, তাদেরকে নিয়ে শুরু করেছেন। বাফা আপনি যখন শুরু করেছিলেন, এর কলেবর বা পরিসর তখন নিশ্চয়ই যে কোনো কিছু শুরু করলে ছোটই থাকে, সেখান থেকে আস্তে আস্তে বড় হয়, এবং আমরা দেখছি যে বাফা এখন অনেক এগিয়েছে, অনেক সুন্দর একটি প্রতিষ্ঠান। এখান থেকে যারা সঙ্গীত, নাচ কিংবা অন্যান্য কিছু শিখছে, তারা এখন শুধু সোসাইটির মধ্যে না বা কমিউনিটির মধ্যে না, আমাদের মূল ধারা আমেরিকার আমাদের বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরছে। তো আমি জানতে চাই যে বাফায় আপনারা কিভাবে ক্লাসগুলো নেন, এবং আমরা জানি জ্যামাইকাতেও সম্ভবত আপনাদের আরেকটি ব্রাঞ্চ ওপেন হয়েছে কুইন্সে। তো সব মিলে একটু যদি বলেন যে কয়টি ক্লাস হয়, কিভাবে হয়, কবে হয়, আমাদের অভিভাবক যারা এই মুহূর্তে টেলিভিশনে দেখছেন তারা কিভাবে আপনাদের সাথে যুক্ত হতে পারেন? আমরা ব্রঞ্জে ক্লাস করি স্যাটারডে এবং সানডে 2 দিন, আর কুইন্সে আমাদের প্রতি শুক্রবার ফ্রাইডেতে ক্লাস হয়। কখন? বিকেল 5টা থেকে শুরু করে আমরা রাত্রে 9টা পর্যন্ত ক্লাস করি। আমাদের যে কুইন্স শাখাটি আছে সেখানে এটি হয় প্রতি শুক্রবার মেরি লুইস একাডেমিতে। আর ব্রঞ্জে আমাদের ছোট্ট একটি স্টুডিও আছে, ইজ নট টু বিগ। আমরা সেই আমাদের মতো করে একটি নিজের জায়গা করতে পেরেছি, সেখানে আমরা প্রতি শনি এবং রবিবার ক্লাস করি। বা কি ক্লাস হয়? আমরা ছবিতে দেখতে পাচ্ছি আপনাদের অনেক কর্মসূচি, অ্যাক্টিভিটিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছবিতে, সুন্দর ভিডিও, এবং আমরা একটা স্টিল ছবি যদিও, তারপরেও খুব সুন্দরভাবে এগুলো ফুটিয়ে উঠেছে। তো আপনারা কয়টি বিষয়ে ক্লাস নেন? নাচ, গিটার, আর কি আছে এই মুহূর্তে? আমরা নাচ, গান, গিটার, বাংলা শেখানো, তবলা। আবৃত্তি ক্লাসটা নিয়মিত না, এটা আসলে আমরা বাংলা বিভাগে যারা ভালো করছে তাদেরকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানকে সামনে রেখে তাদেরকে শেখানো হয়। আর্টের ক্লাসটাও হয়, বাট মূলত যে ক্লাসগুলো বেশি এস্টাবলিশ এখন ব্রঞ্জে, সেটা বাফাতে, সেটা হচ্ছে নাচ, গান, গিটার আর বাংলা শেখা। খুবই সুন্দর। তো আমরা দর্শকদেরকে বলছি যারা কথা বলতে চান ফরিদা ইয়াসমিনের সাথে, 6463079828 এই নম্বরটি খোলা আছে। ফেসবুকেও আপনারা কমেন্ট করতে পারেন, আপনাদের কথা নিশ্চয়ই আমরা শুনবো। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনারা, আমি জানি যে আপনারা প্রভাতী বর্ষবরণ করেন, তারপর আপনারা 21শে ফেব্রুয়ারিতে আমাদের পদযাত্রা করেন সকালবেলা, এবং আরও অনেক কর্মসূচি করেন যেগুলো আপনাদের ইউনিক এবং অনেক সুন্দরভাবে এটি করেন। বিশেষ করে 21শের প্রভাত ফেরি আপনাদের একটা খুব সুন্দর আয়োজন এবং অনেক ভালো আয়োজন। তো এই প্রভাত ফেরি করেন বা কি কর্মসূচি মূলত আপনারা করেন, বা নিয়মিত অনিয়মিত, এর মধ্যে বড় কিছু করেছেন যেগুলো একটু দর্শকদের জানা দরকার আসলে? 2011 সাল থেকে যদি আসি, প্রোডাকশন ওয়াইজ বাফা অনেকগুলো ডান্স ড্রামা করেছে, যেমন চিত্রাঙ্গদা, মায়ের খেলা, চন্ডালিকা। সবশেষে আমরা যে ডান্স ড্রামাটি করি সেটা হচ্ছে জসীমউদ্দিনের নকশিকাঁথার মাঠ। হ্যাঁ। আর অনুষ্ঠানের জায়গায় যদি বলি, সেটা হচ্ছে আমরা বৎসরে 4টি অনুষ্ঠান, মূল অনুষ্ঠান আমরা করি। একটা হচ্ছে প্রভাত ফেরি 21-এর, একটা হচ্ছে বৈশাখ, একটা আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম, আরেকটা প্রোগ্রাম 21-এরই আমরা 2 দিন ব্যাপী প্রোগ্রাম করি। একটা হচ্ছে প্রভাত ফেরি করি, আর একটা মূল মঞ্চে অনুষ্ঠান করি। তো এই 4টি অনুষ্ঠান আমাদের করতেই হয়, এগুলো আমাদের বার্ষিক অনুষ্ঠান। পাশাপাশি যখন কমিউনিটির সাথে যেহেতু কাজ করি, কমিউনিটির যে কোনো প্রোগ্রামে যখন যারা ডাকে সেখানে কাজ করি। মূল মঞ্চে যদি বলেন তাহলে আমরা এই মুহূর্তে যাদের সাথে কাজ করছি, ম্যাট মিউজিক, যেটা মিউজিয়াম ম্যানহাটনে, যেটা ওদের সাথে কাজ করছি। ব্রঞ্জ কাউন্সিল অন দি আর্টস, তাদের সাথে করছি। মূলধারা বলবো না এটাকে, অন্য ভাষাভাষী মানুষ যারা বিভিন্ন কালচারাল কর্মকাণ্ড করে, বিশেষ করে ব্রঞ্জ মিউজিক অ্যান্ড হেরিটেজ সেন্টার একটা সংগঠন আছে, দে আর ভেরি বিগ, ওদের সাথে আমরা কাজ করি। লাইব্রেরিগুলোর সাথে সম্পৃক্ত হয়ে কাজ করি। কনসুলেট বা মিশন, এখানে যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, যখন তাদের দরকার হয় আমরা তাদের হয়েও কাজ করি। সো মূলধারা এবং বাংলাদেশি কমিউনিটি 2 জায়গায় বাফা কাজ করছে। চমৎকার, আপনি একটা ভালো কথাও বলেছেন। সেটি হচ্ছে আসলে যখন আমরা আমেরিকায় থাকি, এবং আমেরিকাই তো আমাদের দেশ, এবং তখন যেহেতু আমরা এসেছি আরেকটি জায়গা থেকে, অনেকের জন্ম এখানে, ফলে একটা অন্য সংস্কৃতির সাথে একটা সেতু বন্ধন তৈরি হয়।
পৃথিবীর এমন কোনো দেশ নেই যার অন্তত একজন মানুষ এই আমেরিকায় অন্তত বা নিউ ইয়র্কে না থাকে। ফলে এত মানুষের সংস্কৃতি, এত দেশের সংস্কৃতি সব মিলেমিশে কিন্তু একটা ধারা। ফলে এখানে আসলে মূল ধারা বলতে আমরা বোঝাতে চাই যে আমেরিকার একেবারে মূল কেন্দ্রে পৌঁছানোর, কিন্তু ব্যাপারটি তা না। আমাদের সংস্কৃতি মিশে যাবে আমেরিকার সংস্কৃতির সাথে, সব মিলে তো একটা ধারা। আসলে এটা ভালো মূল ধারা বলতে আসলে এখানে তেমন কোনো কথা আছে বলে নিশ্চয়ই নিশ্চয়ই এটা বোঝাতে যে একটা কেন্দ্রের, এখানে আমেরিকার ক্ষেত্রে এটি নেই, এটি সারা পৃথিবীর মানুষের একটা, আমরা সবাই আমেরিকান তো, রাইট? আমি এশিয়ান আমেরিকান, আরেকজন আফ্রিকান আমেরিকান, আরেকজন স্প্যানিশ আমেরিকান, সো সবাই আমরা আমেরিকান। সো এখানে মূলধারা বলতে কিছু না, আমরা সবাই মূলধারা। খুব সুন্দর কথা। তো আমরা শুধু বলতে চাই যে এটি অনেক বেশি মানুষের, অন্য ভাষাভাষী মানুষের অ্যাটেনশনটা নিচ্ছে কিনা, আমাদের সংস্কৃতি তারা দেখে তাদের কেমন লাগে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আমার নিজের না বলতে ভাল লাগছে যে যতটা আমি বলতে পারবো তার চেয়ে অনেক বেশি এরা নিচ্ছে। যেমন আমি বাংলাদেশি, আমি বলবো না এখানে ছোট করে কিছু বলছি না, যে বাংলাদেশে বিভিন্ন কমিউনিটি প্রোগ্রামে যখন আমার বাচ্চারা যায় তারা না যতটা এনজয় করে, আমার মনে হয় মূল ধারা যেটাকে বলছেন অন্য ভাষাভাষী মানুষের যে প্রোগ্রামগুলো আমরা করি, দে অ্যাপ্রিসিয়েট আ লট। কারণ তারা এত বেশি অ্যাপ্রিসিয়েট করে আমাদের সংস্কৃতিটাকে, যে একেবারে হচ্ছে ক্লাসিক্যাল, দেন কালারফুল, সব মিলিয়ে ইভেন দ্য ফোকটাও দে এনজয় আ লট। সো ওখানে গিয়ে আমরা যখন একটা প্রোগ্রাম শেষ করি আমাদের মনে হয় আমরা খুব প্রাউড ফিল করি যে আমরা কিছু একটা করেছি। So that much they love us. চমৎকার। এর কারণ আমরা হয়তো বা যে যেটি বলি যে আমার কাছে থাকলে আমি গুণের মানুষকে অতটা বুঝিও না, বা আমি যা দেখি সব সময় সেটা হয়তো বা আমার কাছে মনে হয় এটা তো আমি দেখি, এ কারণে হতে পারে। কিন্তু তারপরেও আমি মনে করি আমাদের সকলেরই সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। আমাদের সন্তানেরা এখানে বেড়ে উঠছে একটা অন্য আনন্দ নিয়ে, এবং নিশ্চয়ই করেও, তবে অন্য ভাষাভাষীর মানুষ দেখবে, এটি তো আমাদের আনন্দ আসলে, খুবই আনন্দ। তো আমরা আসলে এবার একটু জানতে চাই, নিশ্চয়ই আপনারা অনেক কিছু করেছেন এবং কমিউনিটির অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বাচ্চাদের, শিশুদের মনস্তাত্ত্বিক বিকাশে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি খুবই জরুরি। সেই জায়গা থেকে যদি আপনি আমাদের যে মা বাবারা দেখছেন, কেন আমাদেরকে এই ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডে, একটা তো আমাদের শেকড়ের সাথে সন্ধান, আরেকটু হচ্ছে আমার মন ভালো রাখা, আমার এটা পড়ালেখা নষ্ট করে না, এটা আরো এগিয়ে দেয় বাচ্চাকে। আপনি যদি আপনার অভিজ্ঞতা থেকে বলেন। অনেক ইম্পর্ট্যান্ট একটা কথা, এটা নিয়ে আমি একটু বেশি সময় নিয়ে কথা বলতে পারি? অবশ্যই। হ্যাঁ, অনেক বাবা মা মনে করে যে আপনার বাচ্চা বাংলা শিখবে বা বাংলাদেশি স্কুলে যাবে, কালচারাল স্কুলে, ওয়েস্টিং টাইম, কিন্তু সব বাবা মা না, তাহলে তো স্কুলগুলো চলতো না। আবার অনেক বাবা মা মনে করে যে স্কুলে পাঠিয়ে দিলাম হয়ে গেল কিছু একটা, আসলে তা না। এই যে আমরা বাচ্চাদের নিয়ে কাজ করছি এবং আপনার বাচ্চা আমার স্কুলে আসছে, এটা হচ্ছে দুই পক্ষের একটা বিষয়। হ্যাঁ, আমি বলতে পারবো না যে আমি খুব ভালো কাজ করছি আপনাকে ছাড়া। সো অভিভাবক যতটা ইম্পর্টেন্ট, আমরা যারা স্কুল পরিচালনা করি তারা ততটাই ইম্পর্টেন্ট। সো দুই জায়গায় যদি একসঙ্গে কথা হয়, যে আমি একটা জিনিস চাচ্ছি, প্যারেন্টস বুঝাচ্ছে যে হ্যাঁ আন্টি যেটা বলছে এটা রাইট বলছে, দেন একটা বাচ্চা যেভাবে তৈরি হয় সে তাকে নিয়ে আমরা অহংকার করতে পারি। যেমন সেই ক্ষেত্রে আমি আমার মেয়ের কথা বলতে পারি, কারণ টিচার যা বলতো তার বাইরে আমি একটি বারও যাইনি। আর দ্যাটস ওয়াই আপনারা চিনেন এখন মার্জিয়া স্মৃতিকে। মার্জিয়া স্মৃতি সে আপনার মেয়ে হিসেবে নয়, নিজের গুণেই সে বাংলাদেশের একজন, শুধু আমেরিকান না, বাংলাদেশেরই একজন কৃতি নৃত্যশিল্পী হিসেবেই আমরা তাকে গণ্য করি। তো সেই কাজটা কেমন করে হয়েছে, কারণ আমি সবসময় চেষ্টা করেছি যে স্কুলের সাথে কোলাবরেট করতে, স্কুলের সাথে যে স্কুল কি চাচ্ছে। আবার ওর মেধাও ছিল, সেটা সে গণি ছিল, সে কারণেই আমরা পেরেছি। সব বাচ্চাই যে একরকম করে পারবে তা না। আর মনস্তাত্ত্বিক বিকাশের কথা যদি বলেন, আমি মনে করি দ্যাটস দ্য বেস্ট ওয়ে টু ডু হেল্পিং ইউর কিডস। কারণ অনেক বাচ্চারা নানান সমস্যায় থাকে এখানে। কোনো বাচ্চা ড্রাগ নিচ্ছে, আমরা যে কমিউনিটিতে বসবাস করি আন্ডার সার্ভ কমিউনিটি, সারাদিন একটা বাচ্চা ফোন নিয়ে পড়ে আছে, টিকটক করছে, এটা করছে ওটা করছে। কিন্তু একটা বাচ্চা যখন কালচারাল স্কুলে যায় ওই সময়টা তারা কম পায়, কারণ তাদের হোমওয়ার্ক দেওয়া হয়, তাদের বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, তাদের প্রোগ্রাম থাকে, সেটা নিয়ে তাদের চিন্তা ভাবনা করতে হয় ছুটির দিনগুলোতে।
তারা যখন এখানে আসে, নাচটা তো একটা আর্ট, তো সাথে এটা একটা আমি মনে করি একটা প্রার্থনার বিষয়। ইভেন তো ইনস্ট্রুমেন্ট যখন তারা প্লে করে, আমি মনে করি ওইটাও একটা প্রার্থনার মতো। সো এই যে জিনিসগুলো আমার মনে হয় যে মনস্তাত্ত্বিক যে বিষয়টা, সেটা মানসিকভাবে সুস্থভাবে বাঁচার জন্য তাদেরকে হেল্প করে এবং বেড়ে ওঠার একটা সুন্দর একটা পথ তৈরি করতে পারে। তো আমরা বাফা নিশ্চয়ই এগিয়ে যাবে। বাফার কি প্ল্যান আর কি পরিকল্পনা? আপনাদের ছোট্ট হলেও সুন্দর কিউট একটা জায়গা আছে ব্রঙ্কসে, আমি নিজেও বেশ কয়েকবার গিয়েছি। মাসান্তের বৈঠক করেন, খুবই সুন্দর, মানে অনেক মানুষ সেখানে আসেন, বিষয় ভিত্তিক নানা আয়োজন থাকে। শুধু যে গান শেখাচ্ছেন তাই নয়, একত্রিত করছেন মানুষগুলোকে, মানুষ কিছু ভালো সময় পাচ্ছে এবং গুণী মানুষরা এসে কথা বলছে, এটি একটি ইম্পর্টেন্ট বিষয়। এই ভবন হয়তো বা আরো বড় হবে ভবিষ্যতে। তো আমি জানতে চাই যে বাফাকে নিয়ে পরিকল্পনাটা কি? ওকে, আমি একটু মাসান্তের বৈঠক সম্পর্কে যদি বলি, সেটা হচ্ছে, আপনি তো জানেন বাফার একটা স্লোগান আছে, বাংলা সংস্কৃতি চর্চা এবং শিক্ষা কেন্দ্র। তো সেখানে আমরা শুধু শেখাচ্ছি তা না, ওখানে চর্চা করছি। সেই চর্চার যে জায়গাটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে অ্যাডাল্টদের প্ল্যাটফর্ম, বড়দের একটা প্ল্যাটফর্ম। তো সেই জায়গাটিতে আমরা বিষয়ভিত্তিক যেটা, যখন সেখানে শিল্প আসতে পারে, সংস্কৃতি আসতে পারে, সাহিত্য আসতে পারে, সব ধরনের বিষয় নিয়ে আমরা কাজ করি। তো সেই জায়গায় যেহেতু আমাদের ছোট্ট একটি জায়গা আছে, সেখানে আপনারা আসেন, আপনাদের মতো যারা গুণী মানুষরা আসে, আপনাদের কাছ থেকে আমাদের অনেক শেখার থাকে, যেটা আমি জানি না হয়তো শিখি। তো এই যে আদান প্রদান, চর্চা যে একটা ব্যাপার, ওইটা আমরা খুব এনজয় করি এবং ওইটা আমরা কন্টিনিউ করবো। আমি মনে করি দ্যাটস দ্য গুড থিং বাফা ডুইং। আচ্ছা, ওকে। আর ভবিষ্যৎ পরিকল্পনার কথা যদি বলেন বাফার, আমরা চাই যে আমাদের ক্লাসগুলো, যে আমি অন্য সংগঠন এক একটা সংগঠনের এক একটা নিয়ম আছে, দে ফলো দেয়ার ওন থিঙ্কিং, কিন্তু আমরা যেভাবে ভাবি যে ব্যাপারটা কিভাবে পরিচালনা করব, আমাদের কাছে আসলে কোয়ান্টিটি ইম্পর্টেন্ট না, যে কতজন বাচ্চা বাফায় আসছে, কারণ কোয়ালিটিটা একটু ইম্পর্টেন্ট আমাদের কাছে। আমরা চাই বাচ্চাগুলো ভালোভাবে শিখুক। সেক্ষেত্রে আমরা টিচার নির্বাচনে বেশ সতর্কতার সাথে টিচার নির্বাচন ছিল যে কিভাবে টিচার নিয়োগ করেন এবং কারা ওই শিক্ষক, আমাদের সম্মানিত শিক্ষক আপনাদের সাথে কাজ করছে, শিক্ষকদেরকে আপনারা কিভাবে পাচ্ছেন? মানে কিছু শিক্ষক আমাদের সাথে তৈরি হয়েছে, আমরা বলি না নতুন প্রজন্ম, নতুন প্রজন্মের হাতে আমরা সব দিয়ে যাব। সেই ক্ষেত্রে মার্জিয়া তৈরি হয়েছে নতুন প্রজন্মের একজন, যে ছোটবেলা থেকে এখানে বড় হয়েছে, এখানে নাচ করেছে, গান করেছে, যে জিনিসগুলো সে এখানে করে, একই সাথে লেখাপড়াও করেছে ভালোভাবে। স্পন্দন, যে ছেলেটা এখন গিটার বিভাগ প্লাস হচ্ছে সঙ্গীত বিভাগ দুটাকেই পরিচালনা করছে, সে টিচার হিসেবে ঢুকেছে, কিন্তু এখন সে আর্টিস্টিক ডাইরেক্টর, সে হেল্প করছে আমাকে এক্সিকিউটিভ ভাবে। তো এদেরকে দূর থেকে খুঁজতে হয়নি, এরা তৈরি হয়েছে এখানে। স্পন্দন যদিও আমি তো নিজেদের মধ্যে, আমি তৈরি করিনি, ও একটা কালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে এসছে। ওর বাবা আলিমুজ্জামান, FM আলিমুজ্জামান, সে এক সময়তে ছায়ানটের ডাইরেক্টর ছিল আমার মনে হয়, আমি অতটা বিস্তারিত জানি না। হি কেম ফ্রম কালচারাল ব্যাকগ্রাউন্ড, সুতরাং এটা আরো সহযোগিতা করেছে। হ্যাঁ, তো ওর বাবা মা ওকে তৈরি করেছে, আমি লাকি আমি ওকে পেয়ে গেছি এবং আমার সঙ্গে কাজ করে সে আরো শিখছে, প্লাস হচ্ছে টিচার থেকে ডাইরেক্টর হয়েছে, হুইচ আই ফিল সো প্রাউড অ্যাবাউট হিম টু। তো আমি সম্প্রতি আরেকজন নৃত্যশিল্পীকে আপনাদের এখানে দেখছি, একটা ছেলে নৃত্যশিল্পী, খুব ভালো নাচ করে। ও হচ্ছে রাসেল আহমেদ, ওকে আমরা পেয়েছি বাংলাদেশ থেকে। ও সবে এসছে বলতে ও 1 বছর আছে বাফার সাথে। হি ইজ অলসো ভেরি গুড টিচার অ্যান্ড কোরিওগ্রাফার, আই ফিল সো প্রাউড অ্যাবাউট হিম টু। সো সেও কিন্তু নতুন প্রজন্ম, আমার মেয়ের বয়সী। তো সেক্ষেত্রে আমরা বলবো বাফা যাদের দ্বারা পরিচালিত হচ্ছে, মোটামুটি নতুন প্রজন্মের শিক্ষক শিক্ষিকারা কাজ করছেন, তারুণ্যের একটা ঝংকার আছে। ক্লাসিক্যাল যেটা ভরতনাট্যম এবং কত্থক, যে পিওর ক্লাসিক্যালটা যে শেখায়, সে চাচি পেনি, ও ইন্ডিয়ান, ওর একটা স্কুল আছে ব্রডওয়েতে, প্লাস আমাদের এখানে পার্ট টাইম সে নাচ শেখাচ্ছে, ব্রন্সে এসে শেখাচ্ছে, সেও নতুন প্রজন্ম। সো আমি বলবো যে সব নতুন প্রজন্মের আনাগোনায় ব্রন্স মানে বাফাতে, এবং তারা খুব ভালোভাবে করছে। ওয়ান্ডারফুল, খুবই সুন্দর এবং খুবই চমৎকার। আপনার কাছে আমার যে প্রশ্নটি হচ্ছে যে এর ফাইন্যান্স, মানে এটা কি শুধুমাত্র বেতন নির্ভর, নাকি এটা তাহলে কিভাবে? এটা তো অনেক বড় কর্মযজ্ঞ আমাদের মানে প্রশাসন থেকে, নিউ ইয়র্ক সিটি, তারা কি সহযোগিতা করে এটা পেতে কি? এটা পেতে, এটা আসলে আমি একটু দেরিতে শুরু করছি। আমি যদি একটু আগে শুরু করতাম তাহলে বলতে পারতাম যে
আমরা পুরোপুরি ফান্ডিং হচ্ছি সিটি থেকে। ফান্ডিংটা কি হয়? হ্যাঁ, ফান্ডিংটা আসলে আমি যখন অ্যাজ এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে কাজ করেছিলাম, আমি ফান্ডিংটার দিকে খুব একটা নজর দিইনি। স্মৃতি যখন নির্বাহী পরিচালকের পদটা নিল, সেই সময়তে সে আসলে শুরু করেছে ফান্ডিংটা নিয়ে, এবং সে এমন একটা জায়গায় বাফাটাকে দাঁড় করিয়ে তারপরে আমাকে আবার দায়িত্বটা দিয়েছে। সেই জায়গাটা হচ্ছে মোটামুটি আমরা 2টা ব্রাঞ্চের যে রেন্টিং যে জিনিসটা, ওটা আমরা সিটি থেকে কভার করতে পারি। আর টিচারদের বেতনগুলো আমরা সাধারণত আমাদের স্টুডেন্টরা পে করে, যেটা ওটা থেকে চেষ্টা করি কভার চেষ্টা করে হয়ে যেতে। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই ভবিষ্যতে ফান্ডিং এর ব্যাপারে সিটি আরো যেহেতু নানাভাবে তারা সহযোগিতা করছে এবং অসাধারণ একটি শহর তো আসলে এটি, তো সেটি নিশ্চয়ই থাকবে। তো মার্জিয়া স্মৃতি আপনাকে আবার তার ব্যস্ততার কারণে কি আবার আপনাকে দায়িত্ব বুঝিয়ে দিলেন? আসলে ও ছোটবেলা থেকে এত বেশি ইনভলভ ছিল সবকিছুর সাথে, তারপরে স্কুল, তার নিজের একটা ক্যারিয়ার আছে, তো এই মুহূর্তটা আসলে তার ক্যারিয়ারটা বিল্ড আপের সময়, তো সে কিছুটা সময় চেয়ে নিয়েছে। হ্যাঁ, এখন সে পুরোপুরি ব্যস্ত, মাস্টার্স জাস্ট সবে শেষ করলো, নতুন একটা জবে ঢুকেছে, তো ওর কিছুটা সময় দরকার। তার নয় যে বাফা থেকে একেবারে ডিটাচড হয়ে গেছে, স্টিল শি ইজ হেল্পিং আস, বাট একসাথে এক্সিকিউটিভ প্লাস হচ্ছে কমিউনিটির কাজকর্মে ইনভলভ হলে তার নিজের ক্যারিয়ারটা একটু হ্যাম্পার হচ্ছে, সেজন্য কিছুটা সময় সে চেয়ে নিয়েছে। খুবই ভালো। ব্রঙ্কসের মানুষ খুব একাত্ম এই সংগঠনটার সাথে, তা বলতে পারেন। তো এই কি মনে হয় যে এই একাত্মতা কিভাবে তৈরি করলেন আপনি? এটা একটা মজার বিষয়। হ্যাঁ, যেমন সব জায়গায় যে পজিটিভ সবকিছু আছে তা না। যেমন আমি যখন বৈশাখের যে অনুষ্ঠানের কথা বললেন, বৈশাখের যখন আমি প্রোগ্রাম করি, কালচারাল অনুষ্ঠানটা সবাই আসবে, হ্যাঁ, কিন্তু যখন আমি প্যারেড করি, দেন আমি যে জিনিসপত্র নিয়ে হাঁটাচলা করি, সেটাতে আবার কিছু আঙ্কেল আন্টিসদের প্রবলেম আছে। তো তখন তারা বলে, মা তুমি এটা কি নিয়ে হাঁটো, এটা তো ভালো না, এটা বৈশাখের সাথে যায় না। সো যেটাকে বলতেছি মঙ্গল শোভাযাত্রা, তো ওরকম বিষয়। আর মানে যখন আমি কিছুটা সংকটও আছে একাত্মতার সাথে, কিছুটা বোঝার সংকট আমার মনে হয়, মানে বুঝতে পারার সংকট, এবং আমরা সঠিকভাবে এত তথ্য ছড়িয়ে দিচ্ছি, পাশাপাশি আবার একটু বিকৃত তথ্য ছড়ানোর মানুষ আছে, যে কারণে এই সংঘাত, এই ক্ল্যাশ, এটি নিয়েও তো আমাদেরকে কাজ করতে হচ্ছে। এটা আপনাকে একটা স্ট্রাগল এই আমেরিকাতেও পোহাতে হচ্ছে। কিন্তু মজার বিষয় হচ্ছে আমার একটা আদরের জায়গা আছে, কারণ আমি ওখানেই তো বড় হয়েছি। আমি বললাম না, আমি 21-22 বছরে এসেছি, এবং তারপরে থেকে আমি ওখানেই বসবাস করি। তো ওই কমিউনিটিটা আসলে আমাকে খুব ভালোবাসে। তো সেক্ষেত্রে আমি যাই করি সবার কাছে খুব প্রিয়। সবার যে আসতে হবে, আসলেই যে আপনাকে সাপোর্ট করছে তা না, অনেকে না এসেও আমাকে মানসিকভাবে সাপোর্ট করে, তো সেই সাপোর্টটা আমি পুরোপুরি পাচ্ছি। আর প্রভাত ফেরি যেটা অনুষ্ঠানটার কথা বলা হয়নি, এটা আসলে আমাদের ইউনিক একটা প্রোগ্রাম, যেটা আমরা জানি না এর আগে কেউ করেছে কিনা। এইভাবে আমরা যেভাবে করছি, আমরা চেষ্টা করি যে একেবারে আমি বাংলাদেশে সেই অনুভূতি তো আর আনতে পারবো না, কিন্তু সামটাইমস আমি মনে করি যে অনুভূতিটা আসছে। মানে আমরা যেমন হাঁটতাম সকালবেলা ঘুম থেকে উঠে, আমি গ্রামে বড় হয়েছি, তো সরিষা ক্ষেত, তার পথ ধরে হেঁটে তারপরে স্কুলে যাওয়া, স্কুলে যে সেখানে ছোট্ট একটা শহীদ মিনার, সেখানে ফুল দেওয়া। আবার ঢাকা যখন পড়াশোনার কারণে আসলাম, সেখানকার বিষয়টা অন্যরকম ছিল। আমি সবাই একইভাবে করেছি। তো আমি বিভিন্ন অনুষ্ঠানে যেতাম, মানে যে 21-এর অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটির সাথে আমরা অনেক বছর প্রোগ্রাম করছি, বাট কোনো জায়গায় না আমাদের বাচ্চাদেরকে সম্পৃক্ত করতে পারতাম না। দেখা যেত প্রোগ্রাম শেষ, বাচ্চারা বাবা মা নিয়ে চলে যাচ্ছে, পরের দিন স্কুল আছে বা ঘুমাতে হবে। তো এটা না আমাকে খুব নাড়া দেয়। তো আমি ভাবলাম যে কি করা যায়। তারপরে দেখছি যে একটা জিনিস, ওই সপ্তাহটাতে না স্কুল খোলা থাকে না, বন্ধ থাকে, একটা ভ্যাকেশন টাইম। তখন বললাম একবার ট্রাই করে দেখি না, সকালবেলা প্রভাত ফেরি করতে পারি কিনা। সেই শুরু। তারপর থেকে তো করতেছি 2017, খুব সম্ভবত 16-17 সালে শুরু করেছি, এই পর্যন্ত সাকসেসফুলি হচ্ছে। এই বছরটা সবচেয়ে ভালো হয়েছে আমার মনে হয়। এবার প্রচুর পরিমাণ মেইন স্ট্রিম, একদম ওকাসিও থেকে শুরু করে অল দ্য মেইন স্ট্রিম পিপল, যাদেরকে আমরা মেইন স্ট্রিম বলি, এখানে যারা কাজ করছে, কাউন্সিলম্যানরা ছিল, সিনেটররা ছিল, সবাই ছিল আমাদের এই ভাষা দিবসের অনুষ্ঠানটাতে। সেটি, এবং যেহেতু এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পরিণত হয়েছে, ফলে সেই জায়গাটিতে কিন্তু এটার আবেদন আরো বেড়েছে অনেক বেশি। এন্ড এভরিবডি ফিল সো প্রাউড অ্যাবাউট বাফা। তারা যাওয়ার পরে আবার তারা ছবি শেয়ার করেছে সবার টাইমলাইনে, হুইচ ইজ রিয়েলি গুড। তারা আমাদেরকে ইমেল পাঠিয়েছে, থ্যাঙ্কস বলে যে খুব ভালো করছো। সো এই যে পাওয়াগুলি, এখন বাফাকে সবাই চেনে, হ্যাঁ, এই যে চেনানোর বিষয়টা ভাষা দিবসের মাধ্যমে বেশ ভালোভাবে চিনছে।
যেখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ ইনিশিয়েটিভ যেটা এটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এই মুহূর্তে কি নিয়ে কাজ করছেন, মানে সামনে কি প্রোগ্রাম আসতে যাচ্ছে বাফার? বৈশাখের প্রোগ্রাম যেটা 4 তারিখে, এই মে মাসের 4 তারিখে শনিবার, এটা মিক্স কালচারাল অনুষ্ঠান যেমন হয়, নাচ থাকবে, গান থাকবে, কথা থাকবে, নাট্যাংশ থাকবে। কোথায় তো সব মিলে এটা ব্রনসিক হচ্ছে, এটা PS 106 একটা স্কুলের একটা স্কুল অডিটোরিয়ামে। জি, আচ্ছা আচ্ছা, ওপেন ফর অল নিশ্চয়ই সবার জন্য? ওপেন ফর অল, বাট ইফ ইউ ওয়ান্ট টু মেক ডোনেশন ইট কুড বি অ্যাকসেপ্টেড। আচ্ছা, না নিশ্চয়ই এরকম একটা প্রতিষ্ঠান চালাতে গেলে তো একটু ডোনেশনের ব্যাপার থাকেই, তো সেই জায়গা থেকে আপনি মানে নিশ্চয়ই এটা অবশ্যই এটা বলতে মানে বলাই উচিত। তো কারণ একেবারে বেতন স্টুডেন্টদের কাছ থেকে নিয়ে এটা একটা এত বড় প্রতিষ্ঠান চালানো খুবই কঠিন। তারপরেও নিশ্চয়ই আপনারা নিজেরা প্ল্যান করেন না যে আমি প্রতিষ্ঠানটাকে সামনে এখানে নিয়ে যাব। এখন কুইন্সে আছে, সামনে হয়তো বা ব্রুকলিনে, কিংবা আরেকটু আমরা যদি অন্যান্য জায়গায় ছড়িয়ে দিতে চাই, কিংবা আরেকটু দূরে যদি আপনার লং আইল্যান্ডেও একটু ছড়িয়ে দিতে চাই, অনেক মানুষ বসবাস করে, কিভাবে এটি করা যায় আসলে? পরিকল্পনা আছে ইন ফিউচারে, বাট এই মুহূর্তে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে কুইন্সের যে আমরা নতুন করলাম তো এটাকে পুরোপুরি এস্টাবলিশ করা। কারণ আমি অনেক পজিটিভ একটা ভাইবস পাচ্ছি এখানে, মানে আমার ভালো লাগছে এই জায়গাটাতে কাজ করতে। প্যারেন্টস যারা ইনভলভ হচ্ছে দে আর ভেরি পজিটিভ, এবং আমার কাছে মনে হয় এভরিবডি সো হেল্পফুল, এবং দে আন্ডারস্ট্যান্ড হোয়াট দে আর ডুইং। বাচ্চাদেরকে ইনভলভ করার যে ব্যাপারটা, সেখানে ওদের একটা যে জিনিসটা আমি একটু আগে বলেছিলাম না, যে একসাথে কাজ করার একটা বিষয়, সেই জায়গাটা আমি অনুভব করছি এখানে এসে। সো আমি চেষ্টা করব কুইন্সের ব্রাঞ্চটা যাতে আরও সুন্দর হয়, মজবুত হোক। তারপরে যদি অন্যেরা চায় যে লং আইল্যান্ডে যেতে হবে বা অন্য বড়োতে যেতে হবে, সেখানে আমরা চেষ্টা করব। রেসপন্সের উপরে নির্ভর করবে, রেসপন্সের উপরে এটি করা যায় যে সারা আমেরিকাতে যারা আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি অসংখ্য মানুষ, অনলাইনে কি আমরা এরকম সার্ভিস দিতে পারি, নাকি এটা ওইভাবে কার্যকর হয় না? অনলাইনে সার্ভিস কিন্তু আমরা দিয়েছি একটা সময়তে, যখন আমরা কোভিডের সময়তে আমরা শুরু করেছিলাম, 2 বছর পরে আমরা অনলাইনে কাজ করেছি। কিন্তু একটা সময়ের পরে হয় কি, অনলাইনে আসলে হয় না। আমরা যে কাজগুলি করি না, এটা অনলাইনে হয় না, হয় কিন্তু যেমন করে চাই তেমনটি হয় না। সো আমরা অনলাইনে আসলে সার্ভিস দিতে চাচ্ছি না, আনলেস উই নিড টু। না, আমরা সেরকম প্রয়োজন চাই না যে কোভিডের মতো, কিন্তু খুব আগ্রহী মানুষকে সম্পৃক্ত করার অর্থে হতে পারে। যেহেতু কেউ বলবেন আমি তো অনেক দূরে থাকি, আমি তো একেবারে এমন একটা থাকি যেখানে আসলে সেই সুযোগ নাই, আমার মেয়েটা একটু সম্পৃক্ত হোক, এইটা যদি সেই সুযোগ ক্রিয়েট করা যায় তাইলে হলেও হতে পারে। আপনি কি মনে করেন? সেরকম যদি আসে, স্টুডেন্টরা আসে, প্যারেন্টসদের ডিমান্ড থাকে, দেন আমরা সেটা করব, নিশ্চয়ই করব। এবং কিছু সার্ভিস আমরা অনলাইনে দিচ্ছি, যেটা হচ্ছে কিছু ইয়াং অ্যাডাল্ট যারা আমেরিকাতে জন্মগ্রহণ করছে কিন্তু বাংলা বলে না, বাট যেটাতে বলি ল্যাঙ্গুয়েজ ইনিশিয়েটিভ এই দেশে এখন অনেক ইম্পর্টেন্ট একটা প্ল্যান। সিটি কিন্তু পয়সাও দিচ্ছে এই প্রোগ্রামগুলো করার জন্য, অনেকে করছে, ESL ক্লাস বলেন, ভাষা শেখানো, যে কোনো ভাষা শেখানো। তো বাংলা ভাষা জানে না, বাঙালি কিন্তু জানে না, বা ও একটা জবে যাবে কিন্তু ওই জবটা ডিমান্ড করছে তাকে বাংলা জানতে হবে, এরকম কিছু স্টুডেন্টও আমাদের আছে। তো শুরুতে হয়তো আসে এমনিতে ফিজিক্যালি, পরে বলে যে আন্টি আমরা কি একটু অনলাইনে শিখতে পারি? তো সেই ক্ষেত্রে আমি টিচার ঠিক করে দেই যে আপনি একটুখানি ওকে হাফ অ্যান আওয়ার করে সময় দিবেন। এটা জাস্ট হেল্পিংয়ের জন্য আমি করতেছি, যে বাচ্চাগুলির ভবিষ্যতের জন্য দরকার, সো কেন না আমরা হেল্প করি, দ্যাটস জাস্ট সোশ্যাল ওয়ার্ক। না না না, নিশ্চয়ই। আরেকটা হচ্ছে যে ধরুন আমরা আমাদের এই বাচ্চাদেরকে নিয়ে কি কখনো স্টেটের বাইরে প্রোগ্রাম করি, আমরা কি দেশের বাইরে প্রোগ্রাম করি, ইভেন আমরা কি বাংলাদেশে গিয়ে প্রোগ্রাম করি? বাংলাদেশে ওরকম টিম নিয়ে যাওয়া হয় না, কিন্তু গত বছর স্মৃতিকে নিয়ে গেলাম, আমরা শিল্পকলা প্রোগ্রাম করেছি ওকে নিয়ে। ইট ওয়াজ সো ওয়ান্ডারফুল, আমার অনেক ভালো একটা ফিলিংস হয়েছে সেখানে প্রোগ্রাম করে। ইন ফিউচারে হয়তো প্ল্যান করব। আর এইখানে আমরা মিশিগানে করেছি, ফ্লোরিডাতে করেছি, বিভিন্ন স্টেটে গিয়েছি। তো আপনারা গিয়েছেন, এবং দর্শক যারা দেখছেন আমি তাদেরকে অনুরোধ করব, বাফা খুব ভালো কাজ করে। আপনারা যদি মনে করেন, আমি জানি না ওনাদের কতটুকু সুযোগ আছে, কারণ বাচ্চাদেরও অনেক ব্যস্ততা থাকে, তো সব মিলে যাই হোক, আমার মনে হয় আপনারা সেটি নজরে রাখবেন। তো ফরিদা ইয়াসমিন, ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য, এবং আমরা খুবই চমৎকার কিছু সময় আপনার সাথে কাটিয়েছি, অনেক ধন্যবাদ। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people.
Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।